একটি ঘটনা। মঙ্গলবার এবং শনিবারের রাত মানে গায়ে শিহরণ জাগানোর রাত। একটি ঘটনা চ্যানেলে সবাইকে স্বাগত। আমি মনোজ নস্কর চলে এসেছি আর একটি নতুন ভৌতিক ঘটনা নিয়ে। আজকে আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন তার নাম রাজদীপ সাহা। তিনি দমদমের বাসিন্দা। উনি আমাকে যেইভাবে ঘটনাটি লিখে পাঠিয়েছেন ঠিক সেইভাবেই পড়ে শোনাচ্ছি। আসুন শোনা যাক আজকের ঘটনা। নমস্কার মনোজদা, কেমন আছো? আশা করি ভালোই আছো। তার আগে তোমাকে এবং তোমার পরিবারকে জানাই দুর্গাপুজোর অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন। খুব ভালোভাবে পুজো কাটাও এবং খুব আনন্দ করো। আমার নাম রাজদীপ। আমি এখন রাজারহাটে থাকি, বাট কিছু কাজের সূত্রে আমি সেই সময় দমদমে একটা বাড়িতে ভাড়া থাকতাম। আমি দমদমে যে বাড়িটিতে ভাড়া থাকতাম তার পিছনে ছিল হাসনাবাদ বনগাঁ লাইনটা। তো এই ঘটনা যখন ঘটেছিল তখন আমি ক্লাস 9-10-এ পড়ি। ওই ধরো আজ থেকে 12-13 বছর আগের ঘটনা। সেই সময় আমি কিছু ডান্সের ক্লাস চালাতাম ক্যান্টনমেন্টে, রাজারহাটে, সন্ডালিয়াতে আমার কিছু ডান্সের ক্লাস চলতো এবং তার সাথে আমি থিয়েটার, অ্যাক্টিং এই কাজগুলো করতাম। তো যেহেতু অ্যাক্টিং করতাম সেহেতু আমাকে ম্যাক্সিমাম টাইম শ্যুটে থাকতাম। রাত্রিবেলায় ফিরতে অনেক লেট হতো, কোনো সময় তাড়াতাড়ি প্যাক আপ হয়ে যেত, সেদিনকে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতাম। আবার কিছুদিন কাজ বন্ধ থাকতো, আবার যেতাম। তো এরকম একদিন শ্যুট চলছিল, ওই বৃষ্টির সময়, প্রায় বর্ষাকাল ছিল সেই সময়টা শ্যুট চলছিল। তা কাজটা হচ্ছিল বেজ ব্রিজে প্রায় 1 সপ্তাহ ধরে ওখানে শ্যুট চলছিল। তা রেগুলার এরকম রাত্রি 10টার সময় প্যাক আপ হয়ে যেত, কোনো দিন 11টায় প্যাক আপ হতো। বাট সেদিনকে প্যাক আপ হতে হতে প্রায় ওই 12:30 নাগাদ বেজে গেছিলো। এইবার সেদিনকে আমি আমার একটা বন্ধু, আমার বন্ধুর নামটা বলছি, আমার বন্ধুর নাম হচ্ছে ভাস্কর, আর আমি আরও সেদিনকে বাড়ি ফিরছিলাম। প্রতিদিনই আমরা দুজন একসাথে বাড়ি ফিরি, যেহেতু আমার বাড়ি আর ওর বাড়িটা কিছুটা কাছাকাছি ছিল। ওর বাড়িটা ছিল বেদিয়াপাড়াতে। তো আমি আরও সেদিনকে বেদিয়াপাড়াতে বাড়ি ফিরছি। তো যখন আমরা বেজ ব্রিজ থেকে বাড়ি ফিরছিলাম সেরকম রাত্রিটা প্রায় ওই 12:30 বেজে গেছিলো, আর বৃষ্টি, হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো। এবার আমি যেখানটা থাকি তার আগে একটা স্টপেজ আছে চুনিপোল। যারা দমদমে থাকেন তারা হয়তো জানবেন যে চুনিপোলটা কোথায়। তো এরকম চুনিপোলের ওখান থেকে আসতে হয় আমাদেরকে। তো আরেকটা কথা বলে রাখি, আমরা যখন শ্যুটের থেকে বাড়ি ফিরতাম তখন ওখান থেকে আমাদেরকে গাড়ি দিয়ে দেওয়া হতো, যে গাড়ির ড্রাইভার আমাদেরকে বাড়ি অবধি পৌঁছে দিত। সেদিনকে আমাদের গাড়িটা দমদম হয়ে আর ঢোকেনি, সেদিনকে আমাদের গাড়িটা ঢুকেছিল স্মৃতির মোড় হয়ে, ঠিক 30 বাস স্ট্যান্ডে আমাদের গাড়িটা আমাদেরকে ড্রপ করেছিল। আমরা এবারে ওখান থেকে হেঁটে আসছিলাম, আর সেই সময় অনেকটাই বৃষ্টি পড়ছিল। আর যেহেতু বৃষ্টির ওয়েদার বা বর্ষাকাল, বৃষ্টি তো পড়বেই। তো বৃষ্টি যেহেতু পড়ছিল তাই রাস্তাঘাট ভেজা ছিল, রাস্তায় কোনো লোকজন ছিল না, একদমই ফাঁকা রাস্তা। তো আমরা নর্মালি এরকম হাঁটতে হাঁটতে চুনিপোলের কাছে আসি। এবারে আমাকে ওই বন্ধুরা বললো যে রাজদীপ চলো, আমি তোমাকে পার করে দিচ্ছি লাইনটা। আমি বললাম যে না ভাই, তুমি চলে যাও, আমি চলে যাব। তো চুনিপোলের সামনে দাঁড়িয়ে আমরা অনেকক্ষণ ধরে গল্প করি। গল্প করতে করতে প্রায় আরও কিছু টাইম পেরিয়ে যায়। সো আমি ওখান থেকে যখন ওকে বলি ঠিক আছে অনেক রাত্রি হয়ে যাচ্ছে, তুমি তোমার বাড়ি চলে যাও, আমি আমার বাড়ি চলে যাচ্ছি। সেখান থেকে আমি আরও বাড়ির দিকে চলে যাই। ও যেহেতু বেদিয়াপাড়া থাকে তাই ও ওখান থেকে বাড়ির দিকে যাচ্ছে, আর আমাকে বললো যে রাজদীপ আমি তোমাকে ফোন করছি, তোমার ফোনটা জাস্ট রিসিভ করে রাখো। আর নর্মালি আমি ওর ফোনটা রিসিভ করি, আমাকে ফোন করে। দেন আমি ওখান থেকে চুনিপোলের কিছুটা কাছে এসে দেখি চুনিপোলের নিঃসাথে অনেকটাই জল। এইবারে আমার একটা ভয় আছে, যেটা হচ্ছে সাপের আমার খুব ভয় লাগে। আর চুনিপোলে যে জলটা জমে সেটা পাশে যে খালটা আছে, ওই খালের জলটা চুনিপোলের নিচটাতে অল টাইম ভর্তি থাকে, ম্যাক্সিমাম টাইম চুনিপোলের নিচে জল থাকে। এখন যদি তোমরা কখনোই যাও
চুনিপোলের ওখানে, তা তোমরা দেখতে পারবে যে চুনিপোলের নিচে জল থাকে। তখন আমি ওখানে দাঁড়িয়ে ভাবি যে আমি কোনখান দিয়ে যাব, যে ওপর দিয়ে যদি যাই আমাকে লাইনটা টপকাতে হবে, আর রাত্রিবেলা লাইনটা টপকাতে ইচ্ছা করছিল না। আবার কিছুক্ষণ সময় মনে হচ্ছিল যে আমি চুনিপোলের তলা দিয়েই যাই। তা আমি চুনিপোলের নিচ দিয়ে কিছুটা যেতে গিয়ে ভাবি নিচ দিয়ে যাবো, কোথায় সাপ খোপ আছে বা জল ফল উঠে গেছে, প্যান্ট ভিজে যাবে, তাই আমি আর ওখানে যাইনি। আমি ভাবলাম ঠিক আছে আমি তাহলে লাইনের উপরে উঠি। আমি আবার লাইনের উপরে উঠতে গিয়ে লাইনের সিটের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি, দাঁড়িয়ে ভাবি আর যে লাইন দিয়ে আবারটা কি ঠিক হবে এত রাত্রিবেলায়। রাত্রিটাও প্রায় অনেকটাই হয়েছিল। তখন আমি আবার নিচে নেমে যাই। নিচে নেমে আমি চুনিপোলের সামনেটাতে যাই, আবার দেখি না ওখানে ওই করতে আমার অনেকক্ষণ টাইম বেরিয়ে যায়। তখন লাস্ট যখন আমি টাইম খেয়াল করেছিলাম তখন প্রায় 2টো বেজে গেছে। তো আমি ভাবলাম যে ঠিক আছে চলো, চুনিপোলের নিচ থেকে আমি যাব না, আমি লাইনের ওপর দিয়ে যাব। তখন আমি আস্তে আস্তে লাইনের ওপরে উঠি। আর যেহেতু সেই সময়টা ইলেকট্রিসিটির একটু প্রবলেম ছিল, কারেন্টের যে বৃষ্টি হলে না একটু কারেন্ট চলে যেত, অনেক সময় লাইট থাকতো না, খুব একটা রাস্তাঘাটও অতটা লাইট ছিল না, অতটা ডেভেলপমেন্ট ছিল না রাস্তার। যখন আমি লাইনে উঠে কিছু একটা হোঁচট খাই। আমি হোঁচট খেয়ে আমি ওই যেই লাইনটা আপ লাইন, যেটা হচ্ছে দমদম থেকে যেটা হচ্ছে হাসনাবাদ বা বনগাঁর দিকে যায়, সেই লাইনটা আমি ক্রস করি। এবং ক্রস করতে গিয়ে আমার পায়ে কিছু একটা বাঁধে, আমি জাস্ট খেয়াল করি না, ওখানটা কিছুটা এগিয়ে এসে সেকেন্ড লাইনটা আমি টপকে তারপরে আমার সাথে কী হয়েছিল আমি সেটা জানি না। এবার আমাকে যখন আমার জ্ঞান ফিরল, আমাকে একজন লোক ডাকে এবং আমি তাকে বলি যে সে আমাকে বলে যে কী রে তুই এখন এত রাত্রি এখানে দাঁড়িয়ে রয়েছিস কেন। আমি রীতিমতো শক হয়ে যাই, ভয় পেয়ে যাই যে আমি এত রাত্রে এইখানে, আমি বাড়ি যাচ্ছিলাম। তা আমি লোকটাকে বলি আমি তো বাড়ি যাচ্ছি। বলছে বাড়ি যাচ্ছিস তুই এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছিস। আমি দাঁড়িয়েছি এখানে, হ্যাঁ আমি এখন তো লাইন দিয়ে উঠে পার হচ্ছি, আমি ওকে এটাই বলি। উনি বলে যে না তুই এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছিস, আমি তোকে দেখলাম যে তুই এখানে দাঁড়িয়ে আছিস বলে আমি তোকে কিন্তু লাইনে উঠলাম, আমি এখানে দাঁড়িয়ে রয়েছি। এবার আমি তখন একটা কাজ করি, আমি আমার ফোনটাতে দেখি তখন প্রায় 3:30 বেজে গেছে। আমি 2টোর সময় আমি যখন লাস্ট ঘড়ি খেয়াল করেছিলাম তখন 2টো বাজে। আর আমি যখন আমার যখন জ্ঞান ফেরে তখন আমি দেখি যে আমার তখন 3:30 বেজে গেছে। আমি ফোনটা দেখি যে আমার ফোনের মধ্যে যে ফোন করেছিল আমার ওই বন্ধুটা, তার কলটা কেটে যাওয়ার পর সে আমাকে আরও কয়েকবার ফোন করেছিল। ফোন করার পরে আমি সেই ফোনটা দেখলাম যেহেতু ফোন করলে মিস কল হয়ে রাখে, তাই ওই মিস কলটা দেখলাম যে আমাকে প্রায় 10-12 বারের বেশি আমাকে কল করেছিল। আমি ফোনটা রিসিভ করি, বা কী হয়েছে ঠিক বলতে পারবো না সেই টাইমটাতে। তো আমি ওখান থেকে নেমে আমি বাড়ি আসি। বাড়িতে এসে অতটা কিছু খেয়াল করি না। তারপরে আমি পরের দিন যখন সকাল হয় তখন আমি চুনিপোলের কাছে যাই। তখন চুনিপোলের কাছে যেতে আমি দেখলাম যে লাইনের মধ্যে প্রচুর লোকজনের ভিড় ছিল এবং বনগাঁ লাইনটাতে তখন একটা কাটা পড়েছিল, একজন লোক ট্রেন লাইনে কাটা পড়েছিল, অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাই লোকটার গলা কেটে গেছিলো। ইভেন আমি তখন খেয়াল পড়লো কাল রাত্রিবেলায় আমি যখন বাড়ি ফিরছিলাম তখন আমাকে লাইনে উঠে একটা কিছুতে পা লাগে এবং সেটা গড়িয়ে যায়। তখন আমি রিয়েলাইজ করলাম যে ওটা অ্যাকচুয়ালি যেই লোকটা কাটা পড়েছে তার মাথা ছিল। ইভেন আমি যখন বাড়ি আসি তারপর থেকে আমার শরীরটা ছেড়ে দিয়েছিল, আর আমার শরীর খারাপটা অনেকটাই বেশি হয়ে গেছিলো। না ঠিকঠাক ঘুম হতো না কিছু হতো, সারাদিন একটা আতঙ্কে থাকতাম। আমার গা অল্টে ভারী থাকতো, পিঠে আঁচড় দাগ পড়তো, এরকম কিছু কিছু জিনিস হতো। কোথাও যাচ্ছি মনে হচ্ছে আমার সাথে সাথে কেউ হাঁটছে। আমি যদি বাথরুমে যাচ্ছি, আমাদের যেহেতু আরেক কথা বলে রাখি, আমার বাড়ি থেকে বাথরুমের একটু পিছনের দিকেই, আমাদের বাড়িতে কোনো অ্যাটাচ বাথরুম ছিল না। সো আমি ওখান থেকে আমাদের যে বাড়িটা ভাড়া থাকতাম সেই বাড়িটা একটু টালির বাড়ি ছিল, তো আর বাথরুমটা একটু পিছনে ছিল, জঙ্গল টাইপের বাথরুম ছিল অ্যাকচুয়ালি। আর ও বাথরুমের পিছনে ছিল রেল লাইনটা। এবার আমি ওখানে যখন যেতাম তখন আমার অলরেডি দেখতে মনে হতো যে আমার পিছন কেউ যাচ্ছে,
ভয় লাগতো, জ্বর আসতো থেকে থেকে, মানে রাত্রে নাকি মা বলতো, যেটা আমি জ্বরে ভুলভাল বকতাম মাঝে মাঝে। সেই সময় থেকে আমার শরীর খারাপ শুরু হয়ে যায়, মানে ম্যাক্সিমাম টাইমে আমার জ্বর থাকতো। ওই বললাম না, যেমন কেউ মনে হচ্ছে পিছন পিছন কেউ হাঁটছে, আমি কোথাও যাচ্ছি মনে হচ্ছে আমার সামনের দিকেও সরে গেল, এরকম জিনিসগুলো ফিল হতো। আর একটা কথা বলে রাখি, আমার লাইনে কখনোই ভয় ছিল না, বা ভূত প্রেতে কোনো দিনও কোনো ভয় ছিল না। আমি যখন ডান্সের ক্লাস করাতে যেতাম, আমি ক্যান্টনমেন্ট থেকে হাঁটতে হাঁটতে, মানে যেহেতু নিচে অনেক কুকুর থাকতো তো, আর কুকুরে আমার খুব ভয় লাগে, তাই আমি লাইনের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরতাম। এরকম বহু দিন হয়েছে, বহু রাত্রির হয়েছে, মানে প্রোগ্রাম, যে সময়টা প্রোগ্রাম থাকে পুজোর সময়টাতে বা অন্য টাইমগুলো যে সময় প্রোগ্রাম থাকতো, সেই টাইমগুলোতে না আমি ওই সব স্টুডেন্টদেরকে ছাড়তাম, ছেড়ে আমি না লাইন ধরিয়ে বাড়ি ফিরতাম। ধর ক্যান্টনমেন্টে নামছি, ক্যান্টনমেন্ট থেকে আমি হাঁটতে হাঁটতে লাইন ধরে হাঁটতে হাঁটতে বাড়ি চলে আসতাম। তাই আমার ওই ভয়টা ছিল না কখনোই, যে ভূত প্রেতের ভয়টা কখনোই ছিল না। তাই এরকমই ওই ঘটনাটা ঘটার পরে আমি প্রতিদিনই এরকম ভয় পেতাম যে কেউ আমার পিছন পিছন যাচ্ছে, কেউ করছে, পিঠে আঁচড় পড়ছে, এরকম জিনিসগুলো হতো। সেই সময়টাতে এবারে কি হয়েছিল, আমার মা একজনের কাছে ঝাড়াতে নিয়ে যায় একটা মসজিদে। আমি ঝাড়াতে যখন যাই, তখন আমি যখন মসজিদে পা দিই, তখন আমাকে মসজিদে যে মৌলবি থাকে তিনি আমাকে বললেন যে তুমি মসজিদে উঠো না, তুমি নিচে দাঁড়াও। আমাকে নিচে ঝাড়ালো, এরকম বললো যে তোমাকে আরও 3বার আসতে হবে। আমি আবার 3বার গেলাম, 3বার গিয়ে ঝাড়িয়ে আসলাম। তারপরে একদিন আবার সেম জিনিসটা আমার সাথে হতে শুরু করলো। কিছুদিন বন্ধ ছিল, তারপর আবার শুরু হলো ওরকম জিনিসটা, যে কখনো পিঠে আঁচড় দেখা যাচ্ছে, তো কখনো মনে হচ্ছে কেউ কাঁদছে, কখনো এরা মনে হচ্ছে যে কেউ আমার পিছন পিছন যাচ্ছে কেউ, বা সামনে দিয়ে হঠাৎ করে সরে যাচ্ছে এরকম। এই জিনিসগুলো আবার আমার সাথে হতে শুরু করলো। তখন আমাদের এখানে একজন দিদা ছিলেন, উনি ঝাড়ায়, তাই আমি ওনার কাছে গেলাম। তখন উনি আমাকে দেখে যেটা বললেন যে আমার পিছন পিছন নাকি কোনো একটা ছায়া মূর্তি অল টাইম ঘুরে বেড়াচ্ছে। এবার আমি সেটা শুনতে অলরেডি ভয় পেয়ে গেছি, মানে ভয় তো লাগছিল কদিন ধরে, কারণ আমার অল টাইম মনে হচ্ছিলো যে আমার পিছন পিছন কেউ যাচ্ছে, আমার সাথে সাথে কেউ কেউ হাঁটছে, এরা মনে হতো। তো ওনার এই কথাতে আমি আরও শিওর হয়ে গেলাম যে না, ব্যাপারটা সত্যি। তখন উনি আমাকে একটা মাদুলি দিল, এবং তখন তিনি আমাকে মাদুলি দিলেন, এবং ঠাকুরের ঘটের যে ফুল থাকে সেই ফুল আমাকে কপালে ঠেকিয়ে দিয়ে বললো, ঠিক আছে তুই আবার 2 দিন বাদে আসিস। আমি আবার 2 দিন বাদে যাই, আমাকে আবার ঝাড়ায় এবং আবার ঘটের জল দেয়, বলে এটা 3বার করে খাবি। আমি খেলাম, নর্মালি আমি আস্তে আস্তে সুস্থ হতে থাকি। তারপরে আমি আবার লাস্ট দিন যেদিনকে যাই, সেদিনকে আমাকে অনেকক্ষণ ধরে ঝাড়ানোর চেষ্টা করে, এবং অনেকক্ষণ ধরে ফু দেয়, এবং হাতে আরেকটি মাদুলি পরিয়ে দেয় যে এই মাদুলিটা তুই পরে থাকিস, খুলিস না। তখন আমি ওনাকে জিজ্ঞেস করি যে দিদা এটা কি ঠিক হয়েছে না, আপনি এরকম কী হয়েছিল আমার সঙ্গে? বলছে তুই যেদিনকে লাইন দিয়ে ফিরছিলিস সেদিনকে তুই যার মাথায় পা লাগিয়েছিল উনি, মানে তার দৃষ্টিটা তোর ওপর পড়েছিল, তাই তোর সাথে এরকম জিনিসগুলো হচ্ছিল। তা তিনি আমাকে অনেকক্ষণ ধরে ঝাড়ায়, এবং লাস্ট যখন ফুটা দেয় তখন আমার পুরো গাটা ছেড়ে দেয়, যে না চলো এবার পুরো গাটা ফিল্ডে এরম পাই যে পুরো একদম রিল্যাক্স হয়ে গেছি সেই সময় থেকে। তারপরে আমি বাড়ি চলে আসি, তারপর থেকে আমি এখনও অবধি সুস্থ আছি, আর সেই থেকে আমার সাথে এরকম কোনো ঘটনা ঘটেনি। আর এইটা ছিল আমার ঘটনা, যে ঘটনাটা ভাবলে এখনও পর্যন্ত আমার গা শিউরে ওঠে, যে সেদিনকে সত্যি আজ পর্যন্ত বুঝতে পারিনি সেই দিনকে ওই রাত্রিরে আমার সঙ্গে কি হয়েছিল। ওই 1.5 ঘন্টা বা 2 ঘন্টা আমি কি করছিলাম সেটা এখনও পর্যন্ত আমি বুঝতে পারিনি। তোমাদের সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই মনোজদার এই চ্যানেলটাতে পাঠাও এবং মনোজদার সঙ্গে শেয়ার করো, অবশ্যই সে তার ঘটনাটা বা তোমাদের ঘটনাটা শোনাবে। অনেক ধন্যবাদ রাজদীপ এত সুন্দর একটা ঘটনা পাঠানোর জন্য। সত্যি কথা বলতে যে এরকম ঘটনা হয়তো অনেকের সাথেই ঘটেছে, বা যেটা ঘটে যে কোথাও যেতে গিয়ে তারা দিক হারিয়ে ফেলে, যে কোনো এক জায়গায় নির্দিষ্ট জায়গায় যাচ্ছে বা তারা সেই জায়গাটা পৌঁছাচ্ছে না। এরকম ঘটনা আমি আগেও শুনেছি, বড়দের মুখে শুনেছি যে কোনো কিছু দৃষ্টি পড়লে সেই মানুষটা নাকি সেখানে হতভম্ব হয়ে দাঁড়িয়ে পড়ে।
আর একটা কথা, যেখানে পজিটিভ এনার্জি আছে সেখানেতে নেগেটিভ এনার্জি তো থাকবেই। যদি তোমাদের কাছেও এরকম কোনো ঘটনা থাকে বা কোনো ঘটনা, বা তোমার আশেপাশে কোনো মানুষের কাছে যদি এরকম কোনো ঘটনা থাকে, তাদের সঙ্গে ঘটেছে জীবনে কোনো অদ্ভুত বা ভৌতিক কোনো ঘটনা, সেটা আমাকে পাঠাও। আমি অবশ্যই তোমাদের এই ঘটনাটি পড়ে শোনাবো। আরও নতুন নতুন ঘটনা পেতে, নতুন নতুন ঘটনা শুনতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সবার প্রথমে সবার আগে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায়। কোনো ঘটনা পাঠানোর জন্য আমাকে ইমেল করো manojnoskor8@gmail.com অথবা হোয়াটসঅ্যাপ করুন 9874756293 এই নাম্বারে।